নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, তুমি আমার অবস্থাটা বুঝতে চাইছো না। বোঝার আর বোঝানোর সময় শেষ হয়ে গেছে। আজকের পর ওই মেয়েটার সাথে তুমি যোগাযোগ রেখেছো তো ভাববে সেদিন আমার সাথে তোমার সম্পর্ক শেষ। একটু সময় তো লাগবে বলো। তোমার 12টা বাজাতে আমার এতটুকু সময় লাগবে না, তুড়িতে উড়ে যাবে, বুঝেছো তুমি? পৃথিবীতে সব মানুষের একটা নিজস্ব সত্তা থাকে, একটা বিশেষ জায়গা থাকে, আর সেই জায়গা অন্য কেউই নিতে পারে না। ব্যাপারটা যদি সম্পর্ক কেন্দ্রিক হয়, বিশেষ করে পুরুষ ও মহিলাদের মধ্যে সম্পর্ক, তখন কারো জায়গা কাড়ার চেষ্টা বিপদ ডেকে আনতে পারে। ফলস্বরূপ কারো আঘাত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, আবার কেউ যন্ত্রণা ভোগ করে। 14ই মার্চ 2011, মুম্বাই। পরবর্তী স্টেশন স্যান্ডহার্স্ট রোড। এই মেয়েটার লাশ সকাল পর্যন্ত স্যান্ডহার্স্ট রোড স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকে। পরে এক যাত্রী রেলওয়ে পুলিশকে খবর দেয়। সরে যান, সরে যান, সবাই সরে যান, সরে যান এখান থেকে। জায়গা খালি করুন, খালি করুন। হ্যাঁ, পেছনে পেছনে। স্যার, মতি দিশেহারা হয়ে গেছে, কোনো একদিকে যেতে পারছে না। রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা পাবলিক প্লেস, অনেক মুভমেন্ট এখানে হয়েছে। স্যার, বডিতে কোনো আইডেন্টিফিকেশন মার্কস নেই, কোনো পার্সোনাল আইটেমসও নেই। মৃত্যু কিভাবে হতে পারে? হয়তো গলা টিপে। আরে ভর্তি হয়ে গেছে। ওদার স্যার। সুটকেসটা বেশ বড়ই, খোঁজ লাগাও কোন দোকান থেকে এটা কেনা হয়েছে। ওকে স্যার। এক রহস্যময় মার্ডার কেস। এই কেসের নাম সুটকেস মার্ডার হয়ে যায়। লাশের গায়ে এমন কোনো চিহ্ন ছিল না যা থেকে তার পরিচয় পাওয়া যায়। পুলিশ কোনো লক্ষ্যে এগোনোর কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। টোটালি ওপেন কেস। একদম কনফার্ম, হাত দিয়েই গলা টেপা হয়েছিল। আর কোনো আঘাত? শিরদাঁড়ার হাড়ে দুটো ফ্র্যাকচার আছে। অর্থাৎ মার্ডার করার আগে কে এমন ভাবে মারা হয়েছিল যাতে পিঠের হাড় ভেঙে যায়? নাও হতে পারে। আমার মনে হয় লাশকে সুটকেসে ফিট করার জন্য হাড় ভেঙে দেওয়া হয়েছে, আর তাও মার্ডারের পর। স্যার, স্যার, ওই সুটকেস তৈরির দোকানটার কোনো খোঁজ পাওয়া যায়নি। একটা কাজ করো, এই মেয়েটার ছবি কাগজে ছেপে দাও। মেয়েটার ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন তো আমরা পেয়েই যাব। স্যার, আর একটা ইনফরমেশন দেওয়ার ছিল। হ্যাঁ বলুন। মেয়েটা প্রেগনেন্ট ছিল, 4 মাসের।
হ্যালো মুম্বাই পুলিশ। স্যার বিজয় সাহানি বলছি দিল্লি থেকে। হ্যাঁ বলুন। স্যার স্যার আপনারা পেপারে যে ছবিটা দিয়েছেন ওটা আমার বোন স্যার। স্যার ওর নাম হলো দিব্যা। গত 1 বছর ধরে আমি ওকে খুঁজছি, দিল্লিতে খুঁজেছি, হরিয়ানাতে খুঁজেছি, কিন্তু ওর কোথাও কোনো খবর পাইনি। ও কি বিবাহিত ছিল? নামেই বিয়ে হয়েছিল, আসলেও ফেসে গিয়েছিল। নিখোঁজ কেন হয়েছিল আর কবে হয়েছিল? ওর বাড়ি ছেড়ে দিয়েছিল। আপনি কি করে জানলেন? ওর স্বামী আমাকে বলেছিল। ওর স্বামীর ওপর আপনার বিশ্বাস আছে? মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত এই অজ্ঞাত লাশের শনাক্তকরণ হয়ে গেছে, কিন্তু যা দেখা যায় বাস্তবে তা সবসময় হয় না। জানা যায় এটা একটা মিস্টেকেন আইডেন্টিটির কেস ছিল, আর এই লাশ এখনো বেওয়ারিশ থেকে যায়। স্যার এই আমার বোন নয়। কি? কিন্তু তুমিই তো বলেছিলে যে... স্যার এর মুখ হুবহু আমার বোনের সঙ্গেই মেলে, কিন্তু কিন্তু এই আমার বোন নয়। পুনরায় এই কেস গভীর ধোঁয়াশায় ঢেকে যায়। সেই প্রশ্ন ফের জেগে ওঠে, কে ছিল এই মেয়েটি? কেনই বা একে খুন করা হলো? রেলওয়ে পুলিশ অনুসন্ধান শুরু করলো এই অজ্ঞাত পরিচয় লাশ মুম্বাইয়ের স্যান্ডহার্স্ট রোড স্টেশনে পৌঁছলো কিভাবে। পুলিশের পক্ষ থেকে সূত্র খুঁজে বের করার জন্য চর লাগানো হয়। এই অপরাধের গন্ধ চেনা একেবারেই সহজ ছিল না। শেষ পর্যন্ত সেই লোকটার খোঁজ মেলে যে ওই সুটকেসটা স্যান্ডহার্স্ট রোড স্টেশনে ফেলে গিয়েছিল। স্যার স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার সত্যি বলছি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ স্যার। ঝিলিমের দিব্যিকে বলছি স্যার। স্যার আমি শুধু ব্যাগটা চুরি করেছিলাম স্যার, খুব ভারী ছিল তাই মনে হয়েছিল অনেক মাল আছে স্যার। স্যার ব্যাগ খুলতে দেখতে পেলে ওখানে লাশ আছে, আর ওই দেখে আমি কেটে পড়েছি স্যার ওখান থেকে। স্যার স্যার আমি ট্রেনে একা যাচ্ছিলাম স্যার, ডম্বিওয়ালি স্টেশনে আমি ব্যাগটাকে দেখেছিলাম স্যার। অনেক বড় ব্যাগ ছিল স্যার, ওটা ভেবেছিলাম ব্যাগে অনেক মাল আছে স্যার, এমনি পড়েছিল স্যার। স্যার স্যার আমি সামনে বসেছিলাম স্যার, একদম সামনে। দাদা স্টেশন অব্দি কেউ ব্যাগটাতে হাত লাগায়নি, তাই তো আমি ব্যাগটাকে টেনে নিয়ে সেন্টার স্টেশনে নেমে গেলাম স্যার। কিন্তু স্যার খোলার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না স্যার। স্যার এই চার্চিকে তো বেকার বলে মনে হচ্ছে। স্যার ওরা তো হিম্মত নেই যে একটা মেয়েকে খুন করে ফেলবে। ডম্বিবালি ওদার ডম্বিবালি এলাকায় আমাদের টার্গেট এরিয়া হওয়া উচিত। পুলিশ জার্সির কাছ থেকে বিশেষ কিছু জানতে পারেনি, কিন্তু সে পুলিশের হাতে একটা বিশেষ সূত্র দিয়েছিল। ওই সুটকেসটিকে সে ট্রেনে ডম্বিওয়ালি স্টেশনে দেখেছিল। ডম্বিওয়ালি ও তার আশপাশের সব জায়গায় পুলিশ অনুসন্ধান শুরু করে। গোটা এলাকায় মৃতার ছবি লাগিয়ে দেওয়া হয়। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি জিনাত হোসেন বলছি মুম্ব্রা থেকে। জিনাত হোসেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি ছবির ওই মহিলাটি সম্পর্কে কথা বলার জন্য। ঠিক আছে, বলুন তাহলে কি জানেন এই মহিলা সম্পর্কে? আগে বেশি কিছু তো আমি এর ব্যাপারে জানি না, তবে তাহলে কেন ডেকেছেন আপনি? দেখুন, আগেও একটি লোক একে চিনতে ভুল করে আমাদের অনেক সময় নষ্ট করে দিয়েছে। আমি এর পোশাককে খুব ভালো করে চিনি, আর নিজের হাতের কাজকে তো আরো ভালো করে জানি। এই যে ড্রেস পরে আছে সেটা 1 সপ্তাহ আগে আমিই বানিয়ে দিয়েছি। এই দেখুন, বাড়তি কাপড়টুকু আমার কাছে আছে। আপা, জরির কাজ বর্ডারে আর গলায় হলে কেমন লাগবে? মোটেও ভালো লাগবে না।
আরে বাবা কি আদিকালের কথা বলছিস? আমি তোকে একটা নতুন ডিজাইনের ড্রেস বানিয়ে দেব, যেটা দেখে তোর চোখ ধাঁধিয়ে যাবে। ঠিক আছে আপা, আপনার সাথে আর কি তর্ক করব? আপনি তো এলাকার সবচেয়ে ভালো টেলার। সবচেয়ে বয়স্ক। আরে বাবা আদমের আমল থেকে এই বিজনেস করছি। নাম কি ছিল এই মহিলার? নাম বা পরিচয় নিয়ে তো কোনো কথা হয়নি, তবে এটা ঠিক যে ও এই এলাকায় নতুন এসেছিল। এর আগে তো ওকে আমি একবারও দেখিনি। আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে এই সেই মহিলা? এই কুর্তি আমি তৈরি করেছি, 100% আমার তৈরি, আর এটা ওই মহিলার গায়ে ফিট হয়েছিল। তাই এই মহিলাই ওই মহিলা। প্রত্যেক মহিলার ফিটিং আলাদা হয়। স্যার এই মহিলা এখানকার হতে পারে না। কেন? স্যার এখানকার হলে কেউ না কেউ চিনতে পারতো। স্যার এই দর্জি জেনাতের অনেক বয়স হয়েছে। স্যার আমার মনে হয় বয়সের ভারে মাথা ঠিক নেই। স্যার স্রেফ গুল মারছে। হতে পারে, কিন্তু এগোনোর জন্য আমাদের সামনে কোনো রাস্তাও তো নেই। একটা কাজ করো, মুমরাতে আমাদের যত সোর্স আছে সবাইকে অ্যাক্টিভ করে দাও। ওদার এই মহিলা যদি এখানকারই হয় তাহলে এই কেসও এখানেই শেষ হবে। রাইট স্যার। আশার আলোর একটা ঝিলিক দেখা গিয়েছিল। ওই মহিলাকে হয়তো শনাক্ত করা যাবে, কিন্তু না, পুলিশের সব চেষ্টাই বৃথা হয়ে যাচ্ছিল। কিন্তু বাবা আদমের আমলের জিনাত আপার কথা 16 আনাই সঠিক ছিল। সাহেব, এই লেডিসের নাম হলো রুকসারুল হক। অবশেষে পুলিশ ওই মৃত মহিলার নাম জানতে পারে, রুকসারুল হক। তুই কি করে জানলি? সাহেব আপনিই তো বলেছিলেন বয়স 24-25, পেটে বাচ্চা ছিল। এর কোনো ঠিকানা? হ্যাঁ আছে তো স্যার, 138/12 সৈফুদ্দিন নগরে। এখানেই স্যার মুমরাতে থাকে। পরিবারের কেউ, স্বামী? মাস দুয়েক ধরে ও স্বামীর সাথেই থাকছিল। তাহলে ওর স্বামী কোথায়? স্যার এখন ওই ঘরে তালা ঝুলছে। ওরা কিছুদিন হলো এখানে নতুন এসেছে। আচ্ছা, তাহলে তুই কি করে জানতে পারলি রে? স্যার প্রতিবেশীরা বলছিল ওর স্বামী নাকি কেইএম হসপিটালে কোনো এক ডাক্তার, নাম সাদিকুল হক। সাদিকুল হক। আপনি অবশ্যই আমাদের রেজিস্টার চেক করতে পারেন। সাদিকুল হক নামের কোনো ডাক্তার আমাদের এমপ্লয়মেন্টে নেই, আর কখনো ছিলও না। আর ডেফিনেটলি মুমরা এলাকাতেও এমন কেউ নেই। পুলিশ দ্রুত সাদিকুল হকের বাড়ি পৌঁছয়। এখানে খবরের কাগজ টাগজ কে পড়ে স্যার? ওই মহিলা যে ছিল না রুকসার, ও কখনো কারো সাথে কথা বলতো না। তখনই দেখো ঘরেই বসে থাকতো। আরে স্যার, ওর স্বামীও কারোর সাথে মেলামেশা করতো না স্যার, লাট সাহেবের মতো থাকতো। শুনেছিলাম ওর নাকি অনেক ডিগ্রি ফিগ্রিও ছিল। ও নিজের নাকটাকে তো একেবারে আকাশে তুলে রাখতো স্যার। কেউ তো কোনোদিন কথা নিশ্চয়ই বলেছে। কোনো আত্মীয় কিংবা কেউ তো বাড়িতে যাতায়াত করতো? আগে না স্যার। ভেঙে দাও। স্যার রেলওয়ে টিকিট ছাড়া আর কিছু পাওয়া গেল না। 16ই ফেব্রুয়ারি মতিহারি বিহার থেকে মুম্বাই। হতে পারে এই জুড়ি বিহারের হবে, মতিহারি এলাকার। নাম্বার? ওদার খোঁজ লাগাও। এই নাম্বারটা কার? হ্যালো, বলুন। কে বলছেন? আমি মুনাফ হোসেন দাওয়াওয়ালা বলছি স্যার। আচ্ছা আমি মুম্বাই থেকে বলছি। সাদিক কি ওখানে আছে? আরে ভাই, কোন সাদিক? সাদিকুল হক, যে মুম্বাইতে থাকে, মুম্বাই এলাকাতে। রুকসারের হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, আমাদের ডাক্তার বাবু। হ্যাঁ হ্যাঁ, ওই আছে নাকি ওখানে? আরে ভাই, ও এখানে কেন থাকবে? তো কোথায় পাওয়া যাবে? ওর ব্যাপারে তো তৌসিফ বা সাবিব জানলে জানতে পারে। আর এই দুজনকে কোথায় পাওয়া যাবে? আরে সাহেব, এটা ডাক্তারখানা, কোনো ডাকখানা নয়। যেটুকু জানতাম সেটুকু বলেছি। আপনার কোনো ওষুধপত্র লাগলে বলুন, তা না হলে আল্লাহ হাফেজ। কিছু জানতে পারলে? তার দুটো নাম বললো, তৌসিফ আর সাবিব। দুটোকেই ধরে নিয়ে আসো। হ্যাঁ বল আশরাফ। স্যার, শাবিব আর তৌসিফ এরা দুজন ডক্টর সাদিকের খুড়তুতো ভাই স্যার। এখন এই দুজন কোথায়? জিমনানি মেডিকেল কলেজে হোস্টেলে স্যার।
জিমনানি মেডিকেল কলেজের হস্টেল থেকে সাদিকের দুই খুড়তুতো ভাই তৌসিফ ও সাবিবকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। সূত্র পাওয়া যাচ্ছিল, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে ছিল। এই প্রশ্নের কোনো উত্তর ছিল না যে রুকসার কেন খুন হয়েছিল আর তার লাশকে একটা সুটকেসে ভরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই কেস মুম্বাই রেলওয়ে পুলিশের ঘুম একেবারে কেড়ে নিয়েছিল। অবশেষে রাতের অন্ধকার ঘোচার আশা দেখা যায়। তৌসিফ আর সাবিব মুখ খোলে। সাদিক কোথায় আছে? হিনার সাথে আছে স্যার। গার্লফ্রেন্ড? বেগম স্যার, সাদিক ভাইজানের তৃতীয় বেগম স্যার। কিন্তু তুমি তো কালই সবে এলে। কাজটা এরকম, আমাকে সকালের মধ্যে ইন্দোর পৌঁছাতে হবে। তাহলে আমরা মুম্বাই এলাম কেন? অর্ধেকের বেশি সময়তে তুমি ইন্দোর আর কোন বাইরে বাইরে থাকো। আচ্ছা তুমি করোটা কি ওখানে? কি করি মানে কি বলতে চাইছো? আমি ডক্টর, লোকের চিকিৎসা করি, আর কি করব? তোমাকে দেখে না ডাক্তারের চেয়ে বেশি একজন বিজনেসম্যান মনে হয়। সব ডক্টর একজন বিজনেসম্যানও হয়। তোমার পিঠে যদি একটু বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে তুমিও বুঝতে পারতে। যাকে যার যেমন কপাল, কি আর করব। সাদিক, আমার এখন 3 মাস চলছে আর এখানে আমি একটা কাকপক্ষে কেউ চিনি না। আমার খুব ভয় করে। আমি তোমাকে কতবার বলেছি যে চলো তোমার বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসি, কিন্তু তুমি যদি যেতে না চাও তাহলে আমি কি করতে পারি? বাপের বাড়িতে থাকার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। আমি তোমার সাথে থাকতে চাই সাদিক, শুধু তোমার সঙ্গে। জানি না আবার কবে সে সুযোগ মিলবে। সাদিক। অর্থাৎ সাদিক নিজের স্ত্রী রুকসারকে ধোকা দিয়ে এমপিতে তার দ্বিতীয় স্ত্রী হেনার সঙ্গে দেখা করতে যেত। আসলে সাদিক ভাইজান প্রথম বিয়েতে হাঁপিয়ে উঠেছিল আর রুকসারের প্রতি অরুচি শিখেছিল। আর একদিন রুকসার সব জানতে পেরে যায়। ব্যাস 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 ব্যাস। সেদিন সাদিক খান্ডোয়াতে তার দ্বিতীয় বেগম হিনার কাছে ছিল। হ্যাঁ রুকসার, বলো। তুমি আমাকে নিয়ে যাও এক্ষুনি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কি রসিকতা করছো? এখন আমি কি করে আসবো? আমি এখন খান্ডোয়াতে আছি। আমিও খান্ডোয়া রেলওয়ে স্টেশনেই আছি। তাড়াতাড়ি এসো। তুমি 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 খান্ডোয়া স্টেশনে কি করছো? স্যার, সাদিক ভাইজানের প্ল্যানিং সবসময় টিপটপ থাকতো স্যার। দ্বিতীয় বিয়ের ব্যাপারটা ও ফার্স্ট ক্লাস লুকিয়ে রেখেছিল, কিন্তু ভাবিজান শেষমেশ তা ধরে ফেলেছিল। আর আর তারপর ও ভয় দেখাতে শুরু করে আর বারবার বারবার পুলিশের কাছে যাওয়ার হুমকি দিতে থাকে। যদি তুমি ভালোই ভালোই ওই সাথে সম্পর্ক শেষ না করো তাহলে আমি তোমায় শেষ করে ফেলবো। হেনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, সেও আমার স্ত্রী। আচ্ছা তাহলে আমি কে? আর আর যে আমার পেটে বাড়ছে সে তাহলে কে? যদি তুমি ওর সঙ্গে সম্পর্ক শেষ না করো তাহলে আমি তোমার অবস্থা খারাপ করে দেবো। থামো এবার। তোমাকে বিয়ে করাটাই আমার মস্ত বড় ভুল ছিল। তোমাকে বিয়ে করাটাই আমার উচিত হয়নি। আমি ওই মেয়েটার মতো লেখাপড়া জানি না ঠিকই, কিন্তু আমি আমার অধিকার সম্পর্কে খুব ভালো করে জানি। আরে ও তো আমার ছাড়ো আমার নখের যোগ্যও হতে পারবে না। আমি তো সোজা কেস করব। কেস? হ্যাঁ কেস করবে তুমি? হুমকি দিচ্ছ তুমি আমাকে? হ্যাঁ আমি তো শুধু বলছি, আর তুমি কি করেছোটা কি? হ্যাঁ আমি বলে দিচ্ছি, তুমি এমন কোনো কিছুই করবে না। তুমি আমাকে একটুও চেনো না। হ্যাঁ এবার তাহলে দেখো আমি কি করতে পারি। পুলিশের কাছে গিয়ে যখন নালিশ করব না তখন তোমার হুঁশ ফিরবে।
রুকসার, পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। ব্যাস, অনেক হয়েছে। সব সহ্যের সীমা একেবারে ছাড়িয়ে গেছে। আমি এই মহিলার সাথে আর থাকতে পারবো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ভাইজান, ভাবি তোমার যোগ্য নয়, নিকা করো না। তুমি তো কারো কথা শোনো না, এবার সামলাও। ব্যাস, ওকে আমি দূর করে দিচ্ছি আমার বাড়ি থেকে, আমার জীবন থেকে। কিন্তু গ্রামের লোকদের কি বলবে ভাইজান? বলে দেবো পালিয়ে গেছে। তুমি পারো বটে ভাইজান, একটা মিথ্যে তো তুমি গ্রামের লোকেদের আগেই বলেছো যে তুমি মুম্বাইয়ের একজন ডাক্তার, কিন্তু গায়ের লোকদের এটা বিশ্বাস করাতে পারবে না যে 4 মাসের একজন গর্ভবতী মহিলা পালিয়ে গেছে। লোকে হাজারটা প্রশ্ন করবে, তোমার দিকে আঙুল উঠবে। আঙুল উঠবে না তোসেফ, কেননা আঙুল যদি ওঠেও না তবে তা দেখা যাবে না, কারণ রুকসারকে আর দেখা যাবে না। তুমি কি বলতে চাইছো ভাইজান? তোমরা দুজন আমার পাশে থাকবে তো? মার্চ 2011-তে সাদিক আগে এটা নিশ্চিত করে যে রুকসার যাতে ঘরের বাইরে না যেতে পারে, যাতে প্রতিবেশীরা তার উপস্থিতির কথা জানতেই না পারে। ও আচ্ছা, তাহলে এটা আগে থেকেই প্ল্যানিং ছিল। স্যার, আমরা জানতাম যে সাদিক ভাইজান একটা অন্য জীবন খুঁজে পেতে চায়, কিন্তু ওই মহিলা রুকসার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল স্যার। খতম। রাত হয়ে যাক ব্যাস। আরে ভাইজান, লাশ এতে ফিট হবেই না। ফিট হবে। অনুগ্রহ করে শুনবেন, অম্বরনাথ থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস যাওয়ার জন্য এটাই শেষ লোকাল। এই গাড়ি সব স্টেশনে থামবে। স্যার, আমাদের প্ল্যান ছিল যে আমরা সুটকেসটাকে শেষ লোকালে ফেলে আসবো স্যার। স্যার, রুকসার ভাবি আর ভাইজান মুম্বাই এসেছে 2 মাস হয়েছে স্যার। ভাবি জানার ভাইজানকে কেউ জানতো না স্যার। আমাদের মনে হয়েছিল ওকে কেউ চিনতে পারবে না স্যার, কেউ ওদের চিনতই না স্যার। সাদিককে খান্ডোয়া থেকে গ্রেফতার করা হয়। সাদিকের চোখে মুখে রুকসারকে হত্যা করার জন্য বিন্দুমাত্র আফসোস ছিল না। অবশেষে রুকসারের লাশকে কবর দেওয়া হয়েছিল। রুকসার তার সুখের দাম্পত্য জীবন ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু সেই চেষ্টার পথে হাঁটতে গিয়ে সে তার জীবন খুইয়ে বসে। কারো সঙ্গে জোর করে জীবন কাটানো কোনো জীবনই নয়। রুকসার জেনে গিয়েছিল যে সাদিক আর তার নেই, আর কার্যত কোনোদিন ওর ছিলও না। দরকার ছিল তার সঙ্গে হওয়া প্রতারণাকে সে সমাজের সামনে তুলে ধরে আর নিজের অধিকারের জন্য লড়ে, প্রেমের জন্য নয়। আঘাত হয়তো লাগতো, কিন্তু ক্ষত সেরেও যেত। জীবনটাকে তো অন্তত হারাতে হতো না। সব অপরাধ আভাস দেয়। কান খাড়া রাখুন, জীবন বাঁচতে পারে। আবার দেখা হবে। জয় হিন্দ।